আজকের এই আয়োজনে সবাইকে স্বাগতম। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা একটা করে কোডের লাইন ম্যানুয়ালি টাইপ করা, মানে সাধারণ রাজমিস্ত্রির মতো কাজ করার দিন যদি একেবারেই শেষ হয়ে যায়। ঠিক তাই, আজ আমরা প্রযুক্তি জগতের এমনই এক অভাবনীয় শিফট নিয়ে কথা বলবো, যার নাম এজেন্টেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ফয়জুল করিমের চমৎকার একটি ম্যাথোডোলজির ওপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে সাধারণ কোডারের গণ্ডি পেরিয়ে সিস্টেমের একজন ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট বা স্থপতিতে রূপান্তরিত হওয়া যায়। চলুন শুরু করা যাক। আজকের আলোচ্য সূচিতে যা যা থাকছে: ১. এজেন্টিক প্যারাডাইম শিফট, ২. ৫ ধাপের ফ্রেমওয়ার্ক, ৩. কনফিগারেশন স্ট্যাক মাস্টারিং, ৪. স্কিলস, রুলস এবং হুকস, এবং সবশেষে ৫. অ্যাডভান্সড ওয়ার্কফ্লো দিয়ে স্কেলিং। একদম বেসিক ফিলসফি থেকে শুরু করে অ্যাডভান্স সিস্টেম আর্কিটেকচার পর্যন্ত পুরো ম্যাপটা আজ আমরা এক্সপ্লোর করব। শুরুতেই আসা যাক আমাদের প্রথম সেকশনে, পর্ব ১, এজেন্টেক প্যারাডাইম শিফট। কোডিংয়ের পুরনো দিনগুলোর কথা একটু মনে করে দেখি। ট্রেডিশনাল কোডিং মানেই হলো ম্যানুয়ালি প্রতিটি লাইন নিজে লেখা, বেশ ক্লান্তিকর একটা ব্যাপার। কিন্তু নতুন এজেন্টিক পদ্ধতিতে গেমটা পুরোপুরি বদলে যাচ্ছে। এখানে এআইকে সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন দেয়া হয়। এআই মূলত একজন বিল্ডার বা নির্মাতা হিসেবে কাজ করে, কিন্তু মূল সিদ্ধান্তগুলো বা কন্ট্রোলিং পাওয়ারটা থাকে একদম ডেভেলপারের হাতেই। মানে পুরনো সেই বিশৃঙ্খলার জায়গায় এখন চলে এসেছে দারুণ এক শৃঙ্খলা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এটি কিন্তু কোনো একক ব্যক্তি থিওরি নয়। ফয়জুল করিম এবং গুগলের এআই ডিরেক্টর আদি ওসমানী, দুজন সম্পূর্ণ স্বাধীন এক্সপার্ট, একে অপরের অজান্তেই ঠিক একই মেথোডোলজিতে এসে পৌঁছেছেন। এর মানে কিন্তু অত্যন্ত পরিষ্কার, এটি নিশ্চয় কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং এটি হতে যাচ্ছে ভবিষ্যতের নতুন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এবার চলুন দেখি পর্ব ২, ৫ ধাপের ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা আসলে প্রতিদিনের কাজগুলোকে কিভাবে সাজায় সেটাই এখানকার মূল বিষয়। এখানকার কালানুক্রমিক ৫টি ধাপ একটু খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হবে। ১ নম্বর রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আর ২ নম্বর সিস্টেম আর্কিটেকচার। এই দুটো ধাপের পুরোপুরি মালিকানা থাকে মানুষের হাতে। মানুষ এখানে নিয়ম আর ব্লুপ্রিন্ট সেট করে দেয়। এরপর ৩ আর ৪ নম্বর ধাপে, মানে টাস্কস জেনারেশন আর টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বা টিডিডিতে ক্লডের মতো এআই দায়িত্ব নিয়ে নেয়। সবশেষে ৫ নম্বর ধাপে গিয়ে মানুষ আর এআই মিলে রিভিউ আর মর্জ সম্পন্ন করে। অর্থাৎ রিকোয়ারমেন্ট দেব আমরা, আর এআই সেটা নিখুঁতভাবে তৈরি করে দেবে। অবশ্যই সবসময় তো আর স্ক্র্যাচ থেকে প্রজেক্ট শুরু হয় না, তাই এই ফ্রেমওয়ার্কটাকে দারুণ ফ্লেক্সিবল করে তৈরি করা হয়েছে। যদি একদম নতুন বা গ্রিনফিল্ড প্রজেক্ট হয়, তাহলে কাজ শুরু হবে ফেজ 1 থেকে। যদি শুধু একটা নতুন ফিচার যোগ করতে হয়, তাহলে সরাসরি ফেজ 2 থেকে শুরু করা যায়। আবার ধরুন একটা জটিল বাগ বা ত্রুটি ফিক্স করতে হবে, তখন রুট কজ বের করার জন্য আবার সেই ফেজ 1এই ফিরে যেতে হয়। একদম সিচুয়েশন অনুযায়ী কাজ করবে এই সিস্টেম। ঠিক আছে, এবার আমরা যাব পর্ব ৩, কনফিগারেশন স্ট্যাক মাস্টারিং। এআইকে দিয়ে ঠিকঠাক কাজ করিয়ে নেওয়ার ফাউন্ডেশনটাই হলো এখানে। claude.md ফাইলটার কথা ধরা যাক। এটিকে একটা স্থায়ী স্ট্যান্ডিং ব্রিফ হিসেবে বিবেচনা করা যায়। ক্লড প্রতিটি সেশন শুরু করার আগেই এই মার্কডাউন ফাইলটা পড়ে নেয়। ফলে কোডের একটা সিঙ্গেল লাইন লেখার আগেই এআই পুরো প্রজেক্টের রীতিনীতি, কোডিং স্ট্যান্ডার্ড সবকিছু সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যায়। আর এই সেটিংসগুলো কিভাবে ক্যাসকেড করে বা স্তরে স্তরে কাজ করে সেটা দেখাটা বেশ ইন্টারেস্টিং। এখানে ৫ স্তরের একটা হায়ারার্কি আছে। নিয়মটা হলো গ্লোবাল বা টিম ওয়াইড ডিফল্ট সেটিংসের চেয়ে লোকাল বা পার সেশন ফ্ল্যাগগুলো সব সময় বেশি প্রায়োরিটি পায়। মানে টিমের সাধারণ নিয়মও বজায় থাকলো, আবার যেখানে দরকার সেখানে নিজেদের মতো সুনির্দিষ্ট কন্ট্রোলও রাখা গেল। তবে CLA.md নিয়ে কাজ করার সময় একটা কড়া নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। ফাইলটাকে কোনোভাবেই ৮০ লাইনের বেশি বড় করা যাবে না। ইনস্ট্রাকশন হতে হবে একদম স্পেসিফিক, আর দরকারে @path ইম্পোর্ট ব্যবহার করতে হবে। ফাইল বেশি বড় হলেই এআই ওই লস্ট ইন দ্য মিডল সমস্যায় পড়ে যায়, যেখানে মাঝখানে জরুরি কথাগুলো সে নীরবে ইগনোর করে বসে। তাই সবচেয়ে ক্রিটিক্যাল ইনস্ট্রাকশনগুলো সবসময় ফাইলের একদম ওপরের দিকে রাখতে হয়। সামনের দিকে এগোই। পর্ব ৪, স্কিলস, রুলস এবং হুকস। এখানে আমরা দেখব কিভাবে এআইকে কনটেক্সট দেয়া হয়।
এখানে গ্লোবাল আর কনটেক্সট নির্ভর ইনস্ট্রাকশনে তফাৎটা বোঝা খুব জরুরি। claude.md হল গ্লোবাল, যেটা প্রতিটা সেশনেই লোড হয়। অন্যদিকে রুলস হলো এমন কিছু নিয়ম যা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ডিরেক্টরিতে কাজ করার সময় ট্রিগার হয়। এর ফলে মেইন কনফিগারেশন ফাইলটা অযথা ভারী হয় না, অথচ ঠিক জায়গা মতো দরকারি ইনস্ট্রাকশন পৌঁছে যায়। এবার স্কিলসের ব্যাপারটা বলি। দ্য ম্যাট্রিক্স সিনেমার সেই আইকনিক সিনটার কথা হয়তো আমাদের সবারই মনে আছে। নিও হঠাৎ বলে ওঠে, আই নো কুংফু। দরকারের সময় নলেজটা লোড হলো, আবার কাজ শেষ তো সেটা চলে গেল। স্কিলসও ঠিক এভাবেই কাজ করে। প্রতিটা সেশনে অন ডিমান্ড জ্ঞান সরবরাহ করে, এটি প্রায় 15,000 টোকেনের মতো বাঁচিয়ে দেয়, লিটারালি জাস্ট লাইক ম্যাজিক। আর হুকস জিনিসটা হলো কোডবেসের সত্যিকারের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। এগুলো হলো অটোম্যাটিক রিফ্লেক্স, কমান্ড, প্রম্পট, এজেন্ট বা এইচটিটিপির মতো বিভিন্ন লাইফ সাইকেল ইভেন্টে এরা নীরবে কাজ করে যায়। বিশেষ করে প্রি-টুল ইউজ নামের হুকটা হলো একটা চূড়ান্ত ব্লকিং সেফটি নেট। এআই যদি কোনো কারণে ডেটাবেস ড্রপ করার মতো কোনো মারাত্মক কমান্ড দিয়েও বসে, এই হুকটা আগেই সেটা আটকে দেবে। এই দুটো লেয়ারের পার্থক্য কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। হুকস হলো অটোম্যাটিক রিফ্লেক্স, যা এআই এর কাছে অদৃশ্য থাকে আর সাইলেন্ট গার্ডরেল হিসেবে কাজ করে। অন্যদিকে স্কিলস হলো অন ডিমান্ড নলেজ, যা স্ল্যাশ কমান্ড দিয়ে ট্রিগার করতে হয় এবং এটি জটিল ওয়ার্কফ্লো গাইড করে। দুটো সম্পূর্ণ আলাদা লেয়ার, কিন্তু একসঙ্গে মিলে দারুণ সুরক্ষিত একটা এনভায়রনমেন্ট তৈরি করে। আমরা চলে এসেছি একেবারে টপ লেভেলে, পর্ব ৫, অ্যাডভান্সড ওয়ার্কফ্লো দিয়ে স্কেলিং। এখানেই মডেল কনটেক্সট প্রোটোকল বা এমসিপি সার্ভারগুলোর আসল জাদু। এইগুলো এআইকে আক্ষরিক অর্থেই নতুন ইন্দ্রিয় বা সেন্স প্রদান করে। সিম্যান্টিক সার্চের জন্য কিউড্র্যান্ট, ব্রাউজার অটোমেশনের জন্য প্লেরাইট কিংবা ডেটাবেস কোয়েরির জন্য পিএসকিউএল, এগুলোর সাহায্যে এআই এখন শুধুমাত্র টার্মিনালের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি ডেটাবেস বা ব্রাউজারের সাথে রিয়েল টাইমে কাজ করতে পারে। আর কস্ট বা খরচ বাঁচানোর একটা দারুণ বুদ্ধি হল সাব এজেন্টের ব্যবহার। ধরা যাক ভারী কিন্তু শুধু রিড অনলি কোনো কাজ করতে হবে। এর জন্য সস্তায় একটা হাইকু সাব এজেন্ট স্পিন আপ করে নিলে মেইন ওপাস বা সনেট সেশনের কনটেক্সট পলিউশন রোধ করা যায়, তেমনি খরচও বাঁচে অনেক। একেবারে পারফেক্ট অপটিমাইজেশন। একই সাথে অনেকগুলো কাজ প্যারালেলি চালানোর জন্য ম্যাজিক নাম্বারটা হলো 2 থেকে 4। প্যারালেল গিট ওয়ার্কট্রি ব্যবহার করে ডেভেলপাররা এখন একই রিপোজিটরিতে কোনো ধরনের ফাইল কনফ্লিক্ট ছাড়াই 2 থেকে 4টি আলাদা আইসোলেটেড এআই সেশন রান করতে পারেন। সত্যিকারের সমান্তরাল ও স্বাধীন ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, এটি ঠিক তাই। এখানকার সবচেয়ে দামি কথাটা বলেছেন ফৈজুল করিম নিজে। একটি সঠিকভাবে কনফিগার করা সনেট মডেল একটি দুর্বল কনফিগারেশনের ওপাসের চেয়ে অনেক ভালো পারফর্ম করে। কোড তো জাস্ট জেনারেট হয়, কিন্তু আর্কিটেকচারটাকে অত্যন্ত সতর্কতার সাথে ইঞ্জিনিয়ার করতে হয়। আর এই ডিসিপ্লিন বা শৃঙ্খলাটা পুরোপুরিভাবে মানুষের ওপরই নির্ভর করে। তাহলে আজকের এই আলোচনার শেষে একটি চমৎকার চিন্তার খোরাক থেকেই যায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞাই যেহেতু মৌলিকভাবে বদলে যাচ্ছে, তাই ডেভেলপাররা কি ম্যানুয়ালি কোড লেখার সেই পুরনো রাজমিস্ত্রির কাজ ছেড়ে অবশেষে আর্কিটেক্ট হিসেবে বড় সিস্টেমের ব্লুপ্রিন্ট ডিজাইন করতে প্রস্তুত? প্রয়োজনীয় সব টুলস এখন হাতের মুঠোয়। একজন আর্কিটেক্ট হয়ে ওঠার এটাই কিন্তু সেরা সময়।